বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। রাজ্যে এসআইআর হলে ভোটার তালিকা থেকে একটি নামও বাদ যাবে না, এমনই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। এদিন কাকসার পানাগড় বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনী মঞ্চে যোগ দিয়ে বিজেপিকে আক্রমণ করে একথাই বললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। যখন মানুষ ঠিক করে ফেলেছেন দিদি, তখন বুঝতে পেরেছেন যে অনেক মানুষ আমাদের তৃণমূল কংগ্রেস যারা করেছেন মারা গেছে, নিরুদ্দেশ হয়েছে, ভুক্তভোগী পরিবার রয়েছে, সবাই ভীষণভাবে রেগে। দিদি বুঝতে পেরেছে যে জিতলে যদি এরা সবাই প্রতিশোধ নয়, তাই দিদি কি বলল, আমরা বদল চাই, বদলা নয়। তো বদলা দিল, কিন্তু বিজেপি কি করলো, 2014-তে কেন্দ্রের সরকার করলো, কিছুই করলো না তারপরে। কিন্তু এইখানে 2016 বিধানসভা হারলো, 2021-এ হারলো। 21-এ তারা প্রায় ঠিক করে ফেলেছিলেন যে কে তাদের মুখ্যমন্ত্রী হবে, কে তাদের অমুক মন্ত্রী হবে, কে আমাদের দপ্তরে মন্ত্রী হবে, কে প্রদীপদার দপ্তরে মন্ত্রী হবে। এই সমস্ত আশা নিয়ে খুব গুলি, তাদের একটা স্বপ্ন হেরে গেছে, কারণ মানুষ তো শেষ কথা বলে। তারপরে তারা বদলা নিতে, এবং সেটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি। তারা বদলা নিলেন কিভাবে? আপনার আমার 100 দিনের কাজ বন্ধ করে দিলেন। আপনি কাজ করলেন, আপনাকে টাকা দিল না। ভাবুন কত বড় অন্যায়, কত বড় পাপ। আমি কাউকে দিয়ে, ধরুন এই ডেকোরেটর এটা বেঁধেছে, ধরুন আজকে যে রসগোল্লা যার কাছ থেকে নিয়েছি, তার কাছ থেকে নেওয়ার পরে তাকে যদি আমি টাকা না দিই, তাহলে ওটা কি পাপ না পুণ্যের কাজ? বিজেপি সে পাপটা করলো, কাজও করালো, টাকা দিল না। তারপর গরিব মানুষ যেখানে মনে করে যে 100 দিনের কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারি, কাজ করতে পারি, সেটা আমার একটা জীবন এবং জীবিকা হতে পারে, সেই গরিব মানুষের সেই জায়গাটাকে বন্ধ করে দিল। পশ্চিমবাংলায় টাকা বন্ধ করে দিল। তাহলে এক কথায় টাকা বন্ধ করলো কে? বিজেপি। আবার কে? আর ওই টাকাটা দিল আবার কে? আর কাজটা আরম্ভ করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কে? কত গালাগালি করতে পারে ওরা, আপনিও দেখবেন আর আমরাও দেখব। গ্রামের এই বাড়িগুলো হবে না, গরিব বলে হবে না। বড় বড় লোকেদের তো অনেক কিছু হচ্ছে। সে বিশাল বড় একটা অসুখ হয়েছিল কোভিড, তাতেও তো গরিব মানুষ আরো গরিব হয়ে গেল, মধ্যবিত্তরা গরিব হয়ে গেল, কিন্তু বড় লোকেরা আরো বড় হয়ে গেল। এই ভারতবর্ষের তথ্য তাই বলে। আমরা তো পড়াশোনা করি, আমরা বুঝি না। কোভিড সময় কেউ কি করে আরো বেশি টাকা রোজগার করলো আমরা জানি না, কিন্তু হয়েছে ভারতবর্ষে। ফলে কি হলো, গরিব, মধ্যবিত্ত আর যাদের অনেক টাকা, এই বিস্তর ফারাক, এগুলো নিয়ে বিজেপি আলোচনা করে কি? করে না। ও কি করবে? ধর্ম নিয়ে কথা বলবে, জাতি নিয়ে বলবে। আর এখন যে আরম্ভ করেছে দুটো জিনিস, প্রদীপদা যেটা বলছিল, ভাষা নিয়ে। আপনি বাংলায় বলবেন, আপনি হিন্দিতেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হিন্দিও গড়বড় করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ইংরেজিও বলতে পারি, প্রদীপদাও বলতে পারি, কোনো তো অসুবিধা নেই। কিন্তু ভাষাকে নিয়ে, ধরুন পশ্চিম বর্ধমানের থেকে যারা বাইরে গেলেন পরিযায়ী শ্রমিক, তারা বাংলার বাইরে গেলেন, যেখানে বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করতে গেলে সেখানে তাদেরকে ধরে ধরে মারা হলো, হেনস্থা করা হলো। তাদেরকে বললো তুমি বাংলা বলো, যাও তুমি বাংলাদেশ। আপনার ভাষার উপরে আক্রমণ করলো। আমরা দেখেছি তো ওরা কিভাবে আরম্ভ করেছিল। প্রথমে কি বললো, আপনি নিরামিষ খান। আমিষ কেন খান? নিরামিষ খাবেন। কি খাবেন কি খাবেন না সেটা বলতে লাগলো। আপনিও অত তোয়াক্কা করলেন না, পাত্তা দিলেন না, সাহস পেয়ে গেল ওরা, বলতেই রইল। তারপর কি করলো, ভাষার মধ্যে, জাতির মধ্যে ফারাক আনতে লাগলো, ধর্মের মধ্যে ফারাক আনতে লাগলো। তারপরে সব হতে দিলাম আমরা, কে পাত্তা দেয়, ভোটে তো হেরেই যাচ্ছে, ভোটে তো হারিয়েই দিচ্ছি বিজেপি। চলে এলো ভাষার উপরে। আর কি বাকি রাখলো তাহলে? এবার যদি ভাষার উপরে আক্রমণ করে, আপনি কি বলবেন, কোন ভাষা বলবেন, আপনি কি খাবেন, কি পড়বেন, তাহলে কি? তাহলে আপনার জীবনটাকে তারা কবজা করতে চাইছে। কিন্তু কই, আপনার জীবনটাকে ভালো করার জন্য আপনাকে চাকরি দিয়েছে। যে কথাগুলো এড়িয়ে যাচ্ছে, যে কথাগুলো নিয়ে আলোচনা করে না তারা, বেকারত্ব, চাকরি কোথায়,
সারা ভারতবর্ষে চাকরি কোথায়? কৃষি, আমরা তো কৃষক প্রধান রাজ্য, এখানে কৃষকরা ভালো আছে, এখানে কৃষকরা আত্মহত্যা করেন না। সারা ভারতবর্ষে কৃষকরা আত্মহত্যা করছে কেন? তাহলে কি আমি কি সিমেন্ট বালি খাবো নাকি আমি আনাজ খাবো? এই প্রশ্নগুলো তারা এড়িয়ে যায়, যার জন্য আপনাকে ব্যস্ত রাখবে ভাষা নিয়ে, ধর্ম নিয়ে, আর ব্যস্ত রাখবে আপনাকে এসআইআর নিয়ে। এবার আপনি দৌড়বেন, এরা দৌড়বে, কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, শুধু ওই বিশ্বাসটা রাখুন, ওই আস্থাটা রাখুন, যিনি বলে দিয়েছেন একটা মানুষেরও ভোট কাটতে দেব না। ওই 2024-এ কেন করেননি এসআইআর? এই যে এসআইআর, এটা ইংরেজি বিষয় তো, পুরোটা একটা অর্থ রয়েছে। তার লোকসভাতে যখন নির্বাচন হলো, যখন দেশের প্রধানমন্ত্রী কে হবে, দেশের দিল্লি সরকার কে করবে, তখন এই তালিকা নিয়ে কাজ হয়নি কেন? তারা তাদের কথা বললেন, আমরা শুনলাম, খুবই সুন্দর একটি ক্যাম্প হলো। ঠিক এইভাবে অসংখ্য ক্যাম্পও হচ্ছে, পশ্চিমবাংলার প্রশাসনিক কাজ হচ্ছে। কিছুটা প্রদীপদা তার বক্তব্য রেখেছেন, আমিও অনেকটা বলতে পারি পশ্চিম বর্ধমানে, কিন্তু সেইগুলো বলে যে দিদির যে উন্নয়নের কাজ এর কথা, নিশ্চয়ই এটা বাড়ি বাড়ি আপনারা স্পর্শ করেছে, আপনারা অনুভব করছেন। আমাদের দলের সম্পদ, এই যেমন দিদি আছেন এই হুইল চেয়ারে, আমি হয়তো নাম জানি না, কিন্তু অত্যন্ত সম্মানীয় পুরনো আমাদের পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মী তিনি রয়েছে। আমরা সম্মান জানাই তাকে, আমরা সম্মান জানাই যাদেরকে প্রদীপদা এবং নরেন্দা সকলে নেপালদা মিলে সম্মান জানালেন, কিছু বর্ষিয়ান মানুষকে, যারা কাঁকসা ব্লকেতে পশ্চিম বর্ধমান এই প্রতিবেশী এই অঞ্চলগুলোতে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইতে অংশগ্রহণ করে তারা কিন্তু সেই ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছে। তাদেরকে আমরা সম্মান জানিয়েছিলাম। আমরা সম্মান জানাই আমাদের সম্পদকে। এটা হচ্ছে দিদির ভাষা। দল এবং মা মাটি মানুষের কর্মী হচ্ছে আমার সম্পদ, এবং আপনারা হচ্ছেন সেই সম্পদ, এবং ফুট সোলজার্স বলা হয়, মানে মাঠে ময়দানে যারা লড়াই করছেন আপনারা রয়েছে। আপনারাই আমাদের মঞ্চে তোলেন, তাই আমরা মঞ্চে আসতে পারি। কিন্তু আমাদের কিছু কিছু দায়িত্ব তো নিশ্চয়ই দিতে হয়, পদাধিকারী থাকবে, এবং তাই আমাদের এখানে ডিস্ট্রিক্ট এসটি সেলের প্রেসিডেন্ট শ্রী মঙ্গল টুডু মহাশয় তিনি আছেন, জয়ব্রত বৈদ্য জেলা সভাপতি কিষাণ শাখাটা তিনি দেখছেন, অসীমা দি আছেন মাননীয় শিক্ষক অসীমা চক্রবর্তী, যিনি এই জেলার। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা
জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা
আমি বার করছি তাকে এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।